কলকাতার কাছের এক গ্রামে রমেশ নামের এক দুধওয়ালা বাস করত। তার সংসারে স্ত্রী লতা এবং একটি ছোট বোন যার নাম ছিল মিনা, যার এখনো বিয়ে হয়নি এবং সে পড়াশোনা করছিল। একদিন সন্ধ্যার সময় রমেশ বাড়ি ফেরার পর মিনা ভাইকে বলল, দাদা, আমি আরও পড়াশোনা করতে চাই, আমাকে দয়া করে আরও পড়াশোনা করতে সুযোগ দাও। কিন্তু রমেশের স্ত্রী লতা মিনাকে আর পড়াশোনা করতে দিতে চায় না। রমেশও স্ত্রীর কথা সম্পূর্ণভাবে মেনে চলত, তাই সে বোনকে স্পষ্ট জানিয়ে দিল, না, এখন আর তোর পড়াশোনা হবে না, এখন তোর বিয়ে দেব, বিয়ের পর নিজের সংসার সামলাস, এর বাইরে আমি আর কিচ্ছু করতে পারবো না। দাদার কথা শুনে মিনা খুব কষ্ট পেল। সে বলল, হ্যাঁ দাদা, এখন তো তুমি এমন কথা বলবেই, আমার বাবা মা নেই না, তাই আমার কে দেখাশোনা করবে? যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আমার খুশির কথা চিন্তা করতো, আমার খুশির কথা চিন্তা করে আমি যা চাইতাম, যত দূর পড়তে চাইতাম আমাকে পড়াতো, কিন্তু তুমি কেন আমার খুশির কথা খেয়াল রাখবে? এ কথা শুনে রমেশ বোনকে ধমকে উঠল, চুপ কর, আমি তোর জন্য এত কিছু করেছি, মা বাবা তো অনেক আগেই মারা গেছিলেন, কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত তোর পড়াশোনা আমি করিয়েছি। এখন তুই বড় হয়েছিস, আর পড়াশোনা করতে হবে না তোকে, এখন কিছুদিনের মধ্যেই একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব, ঘর সামলাস। মিনার চোখে জল চলে আসে, সে চুপচাপ নিজের ঘরে চলে গেল, কিন্তু মুখে সে কিছুই বলল না। রমেশ একটুও বোনের কথা ভাবল না, তার মনে একটু খারাপও লাগলো না যে বোন এইভাবে কাঁদছে। এরপর সে নিজের দৈনিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ল। এভাবেই 3-4টে দিন কেটে গেল। রমেশের দুধের ব্যবসা ছিল, সে বাড়িতে গরু ছাগল পালন করত, তাদের দুধ দোহন করে শহরে বিক্রি করত। এতে তাদের সংসার ভালোভাবেই চলে যেত, আর টাকা পয়সার তেমন কোনো অভাবও ছিল না। এরপর একদিন রমেশের কাছে একজন শহরের গ্রাহকের ফোন আসে। সেই গ্রাহক জানায় যে তার পাশের বাড়ির একজন লোক আছে যিনি রমেশের কাছ থেকে দুধ কিনতে চান। এ কথা শুনে রমেশ রাজি হয়ে যায় এবং পরদিন সকালে সেখানে দুধ পৌঁছে দেয়। দুধ দিয়ে ফিরে আসার সময় সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে, কিন্তু তখন সে চুপচাপ ফিরে আসে। সেদিন সে জানতে পারে ওই বাড়ির মহিলা, যার নাম ছিল সুচিত্রা দেবী, তিনি পুলিশ বিভাগে চাকরি করতেন। তিনি প্রতিদিন সকালে রমেশের কাছ থেকে দুধ নেন এবং তারপর ডিউটিতে চলে যান। কিন্তু রমেশের মাথায় ঘুরতে থাকে এক অদ্ভুত ব্যাপার। সুচিত্রা দেবীর বাড়িটা ছিল খুব সুন্দর, জাঁকজমকপূর্ণ, কিন্তু বাড়ির উঠানে একটি ভাঙাচোরা রিকশা দাঁড়িয়ে থাকতো, আর সেই রিকশাটা কাঁচের একটি ফ্রেমে মোড়া থাকতো। এটা দেখে রমেশের খুব অবাক লাগতো। সে ভাবতো, এত বড় এত সুন্দর বাড়ি, আর বাড়ির সামনে এইভাবে একটা রিকশা কাঁচের ফ্রেমে বন্দী হয়ে রয়েছে কেন? প্রতিদিনই রমেশ দুধ দিতে যায় আর ওই রিকশাটাকে দেখে, কিন্তু কখনোই সাহস করে জিজ্ঞেস করতে পারে না যে কেন এমনটা রয়েছে। এভাবেই প্রায় 7টা দিন কেটে গেল। 7 দিন পর অবশেষে রমেশ এটা ঠিক করলো যে সে ওই বাড়ির মালকিনকে জিজ্ঞেস করবে যে কেন এমনটা হয়ে রয়েছে। সে বলল, ম্যাডাম, যদি কিছু মনে না করেন আমি একটা প্রশ্ন করতে পারি? সুচিত্রা দেবী হেসে বললেন, হ্যাঁ দাদা, বলুন, কি প্রশ্ন করতে চান? রমেশ আঙুল দিয়ে রিকশাটার দিকে ইশারা করে বলল, আপনার বাড়ি এত সুন্দরভাবে বানানো, কিন্তু আঙিনায় এই পুরনো রিকশা কাচের মধ্যে রেখেছেন কেন? এ কথা শুনে সুচিত্রা দেবীর চোখে জল চলে আসলো। তিনি হঠাৎ করে হাউমাউ করে কেঁদে ফেললেন। রমেশ ভেবে পাচ্ছিল না যে কেন এমন হলো। তিনি বলতে লাগলেন, কি হয়েছে ম্যাডাম, আমি কি কিছু ভুল বলে ফেললাম? আপনি এইভাবে কাঁদছেন কেন? আমি যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন। তখন সুচিত্রা দেবী চোখের জল মুছে বললেন, না ভাই, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এই রিকশার সঙ্গে আমার খুব পুরনো একটা স্মৃতি জড়িয়ে আছে, যা মনে পড়লেই আমার চোখে জল চলে আসে। এই রিকশাটা আমার কাছে খুবই মূল্যবান। এ কথা শুনে রমেশের কৌতূহল বেড়ে যায়।
সে বলে, ম্যাডাম, যদি আপনার সময় থাকে আমাকে সেই কাহিনী বলতে পারেন। আমি জানতে চাই এর সঙ্গে কী এমন কাহিনী জুড়ে রয়েছে। রমেশের এত আগ্রহ দেখে সুচিত্রা দেবী বলেন, ঠিক আছে, অবশ্যই বলবো, কিন্তু আজ আমার দেরি হয়ে যাচ্ছে। যদি সত্যি তুমি এই কাহিনী শুনতে চাও তাহলে কাল সকালে একটু তাড়াতাড়ি এসো, তখন আমি তোমাকে এই কাহিনী অবশ্যই শোনাবো। এই কথা শোনার পর থেকেই রমেশের মাথায় এই কথাটা ঘুরতে থাকে। আসলে কি ছিল সেই কাহিনী? পরদিন ভোরে রমেশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং দুধের বালতি নিয়ে সুচিত্রা দেবীর বাড়িতে পৌঁছে যায়। গেটের ঘন্টি বাজাতেই সুচিত্রা দেবী বাইরে বেরিয়ে আসেন। রমেশ দুধ দেওয়ার আগেই বলে ফেলে, ম্যাডাম, আজ কি আপনি আমাকে সেই রিকশাটির কাহিনী শোনাতে পারেন? সুচিত্রা দেবী হেসে বলেন, হ্যাঁ দাদা, আজ আমার কাছে সময় আছে, আমি অবশ্যই এই কাহিনীটি আপনাকে শোনাবো। তারপর সুচিত্রা দেবী রমেশকে সেই কাহিনী শোনানো শুরু করেন। কাহিনী শুনতে শুনতে রমেশের চোখে জল চলে আসে। আসলে এটা ছিল সুচিত্রা দেবীর জীবনের কাহিনী, আর সেই পুরনো রিকশাটার সঙ্গে তার জীবনের গভীর সম্পর্কের কাহিনী। সুচিত্রা বলতে শুরু করলেন, যখন আমার বয়স মাত্র 9 বছর, তখন আমাদের জীবন খুব সুখে কাটছিল। আমার এক বড় ভাই ছিল যার নাম ছিল অরুণ। মা বাবা খেটে খাওয়া মানুষ ছিলেন, কিন্তু সংসার ভালোভাবেই চলছিল, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ একদিন মা বাবা একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে প্রাণ হারান। এক নিমেষেই আমরা ভাই বোন অনাথ হয়ে গেলাম। তখন আমার বয়স মাত্র 9 বছর, আর আমার দাদা অরুণের বয়স তখন 17 বছর। আমরা দুজন একে অপরের ভরসা হয়ে রইলাম। কাঁদতে কাঁদতে দিন কেটে যাচ্ছিল, কিন্তু কান্না করে আর কী বা হতো? তারা তো আর ফিরে আসবে না। আমাদের পাশের বাড়িতে এক বয়স্ক মানুষ থাকতেন, তার নাম ছিল শিবনাথ কাকা। তিনি আমাদের দুর্দশা দেখে এগিয়ে এলেন এবং বললেন, বাচ্চারা, চিন্তা করো না, আমি আছি, সব ঠিক করে দেব, তোমাদের যত্ন আমিই নেব। আমরা ওনার কাছে থাকতে শুরু করলাম, কিন্তু কাকার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই তিনি আমাদের খাওয়া পড়ার দায়িত্ব নিলেও পড়াশোনাটা চালিয়ে যেতে পারছিলেন না। তিনি একদিন বলেই ফেললেন, দেখ বাবা, আমার তো অবস্থা ভালো নেই, তাই তোদের পড়াশোনাটা আমি করাতে পারবো না, কিন্তু তোদের জীবন যেন ঠিকঠাক কাটে সেটা চেষ্টা করব। এ কথা শুনে অরুণ কাকার অবস্থাটা বোঝার চেষ্টা করলো আর বলল, হ্যাঁ কাকা, আপনি ঠিক বলছেন, কিন্তু আমি পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিলাম। আমি ভাইকে বললাম, দাদা, তাহলে আমার পড়াশোনাও কি হবে না? তখনই আমার দাদা বলল, হ্যাঁ বোন, আর পড়াশোনা করাতে পারবো না তোকে। এ কথা শুনে আমার চোখ জলে ভিজে উঠল, মনটা একেবারে ভেঙে গেল। দাদা যখন সেটা দেখলো, সে জিজ্ঞেস করলো, বোন, তুই এমন মন খারাপ করে আছিস কেন? আমি তখন দাদাকে বলেছিলাম, দাদা, আমি পড়াশোনা করে জীবনে সফল হতে চেয়েছিলাম, কিন্তু এখন বাবা মা নেই বলে আর আমি জীবনে সফল হতে পারবো না, আমার পড়াশোনাটা আর হলো না রে দাদা। আমার কথা শুনে অরুণের মন খুব খারাপ হয়ে গেল। সে বলল, যদি এমনই হয় তাহলে তুই চিন্তা করিস না, তোর পড়াশোনা আমি থামতে দেব না। কিন্তু শিবনাথ কাকা তো তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারতো না। তখনই অরুণ বলল, কাকা, আপনি না পারলেও আমি টাকা উপার্জন করে আমার বোনের পড়াশোনা চালিয়ে যাব। দাদার মুখে একথা শুনে আমার মুখে হঠাৎ হাসি ফুটে উঠেছিল। এরপর অরুণ ছোটোখাটো কাজ করতে শুরু করলো, আর যে টাকা উপার্জন করতো তা আমার পড়াশোনায় খরচ করতো। ধীরে ধীরে সময় গড়ালো, অরুণ নিজে একটি রিক্সা কিনে ফেললো। দিন রাত কষ্ট করে সেই রিক্সা চালিয়ে সে আমার পড়াশোনার খরচ চালাতো। প্রথমে স্কুল শেষ হলো, তারপর আমি কলেজে ভর্তি হলাম। তখন অরুণ আরও বেশি পরিশ্রম করলো এবং আমার কলেজে ভর্তি হওয়ার ফিস জোগাড় করলো। কলেজে পড়ার ফাঁকে আমি সরকারি চাকরির পরীক্ষার ফর্ম পূরণ করতাম। সেই সময় আমার পুলিশে চাকরি হয়ে গেল। দিল্লি পুলিশের নিয়োগপত্র পেলাম আমি নিজের হাতে। খবরটা শুনে আমার দাদা খুব খুশি হয়ে গেল। সে চিৎকার করে আমাকে বলেছিল, বোন, এটা তো খুব দারুণ খবর, তুই আমার নাম উজ্জ্বল করে দিলি।
আমাদের পাড়ার কিছু মানুষ সব সময় একটাই কথা বলতো, এত কষ্ট করে বোনের জন্য পড়াশোনা করাচ্ছে, বোনকে কত সুখ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কি লাভ, কিছুদিনের মধ্যেই তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে। কিন্তু আমার দাদা কখনো তাদের কথায় কান দেয়, আমার পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করে গেছে। আর যখন আমি চাকরিটা পেয়েছিলাম, আমার দাদা সবার মাঝে মিষ্টি বিলিয়েছিল আর বলেছিল আমার বোন এখন পুলিশ হয়ে গেছে, আমার বোন সরকারি চাকরি পেয়েছে, সবার কাছে আমার প্রশংসা করেছিল। তারপর আমি ট্রেনিংয়ে চলে গেলাম। দাদা একা ঘরে থাকতে শুরু করলো, মাঝে মধ্যে আমাকে ফোন করতো। কিন্তু ট্রেনিং শেষ হওয়ার কিছুদিন আগে যখন আমি ফোন করলাম, শিবনাথ কাকা ফোন ধরলেন। আমি জিজ্ঞেস করলাম, কাকা দাদা কোথায়? তিনি বললেন বাইরে কাজে গেছে, কাল কথা বলবে। আমি ট্রেনিংয়ে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু দাদার সঙ্গে আর কথা বলাও হলো না। ট্রেনিং শেষ করে যখন বাড়ি ফিরলাম, তখন দাদাকে কোথাও দেখতে পেলাম না। আঙিনায় দাঁড়িয়ে আছে সেই পুরনো রিক্সা। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা দাদাকে দেখছি না কেন, দাদা কোথায়? কাকা যা বললেন তা শুনে আমি মাটিতে লুটিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আসলে অরুণ এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। অনেক দিন ধরে সে খুব অসুস্থ ছিল, কিন্তু নিজের চিকিৎসা না করিয়ে আমার পড়াশোনার সব টাকা ব্যয় করে দিয়েছিল। আমি ট্রেনিংয়ে চলে যাওয়ার পর সে হাসপাতালে ভর্তি ছিল। ডাক্তাররা জানিয়েছিল অনেক দেরি হয়ে গেছে, বাঁচার আশা নেই। অরুণ শিবনাথ কাকাকে সব কথা বলেছিল এবং অনুরোধ করেছিল, কাকা বোনকে কিচ্ছু বলো না, ট্রেনিং শেষ হওয়ার আগেই ও ফিরে চলে আসবে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কাকা বুকে পাথর রেখেও তার কথা রেখেছিলেন। কয়েকদিন পরই দাদা মারা যান। তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয় আর আমি ফিরে এসে সব জানতে পারি। আমি ঘরের ভেতরে ঘুরতে লাগলাম। মনে পড়তে লাগলো দাদার সঙ্গে কাটানো সেই দিনগুলো, যখন রোদে পুড়ে রিক্সা চালিয়ে সে আমার ছোট্টখাট্ট সব চাহিদা মিটিয়ে দিত। আমি দাদাকে বলতাম, দাদারে তুই কোনো চিন্তা করিস না, দেখবি আমি চাকরি পাওয়ার পর তোকে আর রিক্সা চালাতে দেব না। কিন্তু আজ আমি সফল হয়েছি আর দাদা নেই। চোখে জল নিয়ে আমি হাঁটতে হাঁটতে সেই রিক্সার কাছে গেলাম, যা এখনো ওই আঙিনায় দাঁড়িয়ে আছে। সুচিত্রা দেবী সেই রিক্সার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলেন, এই রিক্সার সঙ্গে আমার ভাইয়ের অগণিত পরিশ্রম, অগণিত স্মৃতি জড়িয়ে আছে। এই রিক্সাকে আমি আমার থেকে কখনো দূরে রাখতে পারবো না। এখন সুচিত্রা দেবী পুলিশের বড় অফিসার হয়েছেন, কিন্তু তিনি সব সময় ওই রিক্সাটিকে যত্ন করেন, সুরক্ষায় রাখেন। একদিন কাকা একবার বলল, রিক্সাটা বেচে দে, কিন্তু সুচিত্রা দেবী দৃঢ়ভাবে বলেছিলেন, কাকা এটা আমার ভাইয়ের শেষ স্মৃতি। এই রিক্সাটার কারণেই আমি আজ এত বড় হয়েছি। এই রিক্সাটাকে আমি কখনো বিক্রি করতে পারবো না, বরং এটা আমার সঙ্গেই থাকবে। কাকা বুঝতে পেরেছিলেন এই রিক্সার সঙ্গে তার গভীর অনুভূতি জড়িয়ে আছে। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে লাগলো, আর সময়ের সঙ্গে সঙ্গে সুচিত্রা দেবীর বিয়ের উপযুক্ত হয়ে উঠলেন। কাকা তার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন। কিছুদিন পর এক ভালো ছেলের সঙ্গে সম্পর্কের প্রস্তাব আসলো। কাকা যখন সুচিত্রার সঙ্গে কথা বলল, সে মাথা নেড়ে বলল, কাকা আপনি তো এত দিন ধরে আমার সব দায়িত্ব নিয়েছেন, এত কিছু ভেবেছেন, আর আজ যখন আপনি আমার জন্য কোনো কিছু ঠিক করেছেন, তাহলে সেটা নিশ্চয়ই ঠিকই হবে। আপনার পছন্দই আমার পছন্দ। তারপর সুচিত্রার সঙ্গে সেই ছেলেটির বিয়ে হয়ে যায়। সুচিত্রা তার স্বামীকে নিজের জীবনের সমস্ত কথাই বলেছিল, আর এটাও বলেছিল সে এই রিক্সাটিকে কখনো নিজের থেকে দূরে সরাতে চায় না। তার স্বামী তার এই চিন্তাধারার সম্মান করেছিল এবং রিক্সাটিকে নিজের সঙ্গে তাদের বাড়িতে নিয়ে গেছিল। আর সেখানকার আঙিনায় সে একটি কাচের ফ্রেমের মধ্যে রিক্সাটিকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছিল, যেটি আজও সেখানেই রয়েছে। আর রমেশ প্রতিদিন ওই রিক্সাটাকেই দেখে। সুচিত্রা দেবী বললেন,
জানো তো রমেশ, এই রিক্সাটাকে আমি যখন দেখি তখন ভাবি আমার ভাই যেন আমার কাছেই আছে, আমার সঙ্গে হাসি মুখে কথা বলছে। এই কাহিনী শোনার পর রমেশের চোখে জল চলে আসে। হঠাৎ তার নিজের বোনের কথা মনে পড়ে গেল, যাকে সে নিজের স্ত্রীর কথা শুনে আর পড়াশোনা করতে দিতে চায়নি। রমেশ বলল, ম্যাডাম, আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি, আর সেই ভুলটা আমি আজ থেকেই শুধরে নেব। সুচিত্রা বলতে লাগলো, কেন দাদা, কি হয়েছে, এমন করে কেন বলছো? রমেশ বলল, আমারও একটা বোন আছে। আমার বাবা মা ছোটবেলায় চলে গেছেন। আমার বোনও পড়াশোনায় খুব ভালো, জানেন। ও আরও পড়াশোনা করতে চাইছে, কিন্তু আমার স্ত্রী বলছে পড়াশোনা করলে টাকা খরচ হবে, এখন আর ওকে পড়াশোনা করানোর দরকার নেই, তার থেকে বরঞ্চ তার বিয়ে দিয়ে দাও। আসলে আমাদের কাছে তো খুব বেশি টাকা নেই, তাই ভেবেছিলাম যেভাবে পারি অল্প স্বল্প করে বোনটার বিয়ে দিয়ে দেব। কিন্তু আজ বুঝেছি, বাবা মা না থাকলে ভাইয়ের কি দায়িত্ব হয়, ভাইয়ের তখন কি করা উচিত। আজই আমি ওর পড়াশোনার ব্যবস্থা করব, যেখানে ও চাইবে সেখানেই ওকে ভর্তি করব। সুচিত্রা দেবী হাসি মুখে বললেন, হ্যাঁ ভাই, অবশ্যই বোনের পড়াশোনার ব্যবস্থা করো, কারণ ভাই বোনের সম্পর্ক আলাদা হয়, আর ভাই বোনকে সব সময়ই ভালোবাসে। গ্রামে ফিরে রমেশ সোজা নিজের বাড়ি যায় এবং বাড়ি ফিরে নিজের বোন মিনাকে ডাকে আর তার কাছে ক্ষমা চায়। সে বলে, বোন, আমাকে ক্ষমা করে দিস, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তুই পড়াশোনা করতে চাইছিলিস, আমি তোকে পড়াশোনা করতে দিইনি, কিন্তু আজ আমি বুঝেছি যে একটা ভাইয়ের কি দায়িত্ব হয়। তুই কোনো চিন্তা করিস না বোন, তুই যত দিন পড়তে চাইবি আমি তোকে তত দিন পড়াবো, যেভাবে হোক আমি তোর পড়াশোনার ব্যবস্থা করব, আর তোকে বিয়ের জন্যও চাপ দেব না। এ কথা শুনে মিনা পুরো অবাক হয়ে যায়, কারণ এই সেই ভাই যে কিছুদিন আগে তাকে পড়াশোনা করতে দিচ্ছিল না, তাকে ঘর থেকে পর্যন্ত বেরোতে দিচ্ছিল না। সেদিন রাতে তার কান্না দেখেও রমেশের মন গলেনি, কিন্তু আজ হঠাৎ করে রমেশের এই পরিবর্তন দেখে সে অবাক হয়ে গেছিল। মিনা জিজ্ঞেস করে, দাদা, হঠাৎ আজ কি হলো যে তুই আমার পড়াশোনার কথা ভাবছিস? রমেশ তখন তার স্ত্রী লতা এবং তার বোনের সামনে পুরো ঘটনা খুলে বলল। সুচিত্রা দেবীর সেই কাহিনী শোনার পর রমেশের বোন ও তার স্ত্রী দুজনের চোখেই জল চলে আসে। রমেশের স্ত্রী যখন শুনেছিল যে সে তার বোনকে আবারও পড়াতে চায়, তখন সে রাগে ফুঁসছিল, কিন্তু এই কাহিনী শোনার পর তার চোখও জলে ভিজে যায়। এরপর লতা নিজেও তার ননদকে পড়াশোনা করানোর জন্য রাজি হয়ে যায়। সে বলে, মিনা বোন, আমাকে ক্ষমা করে দে, আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। আমি শুধু টাকার কথা ভেবেছি, সম্পর্কের কথা ভাবিনি। এরপর মিনা তাদের দুজনকেই জড়িয়ে ধরে। রমেশ তার বোনকে সেই জায়গাতেই ভর্তি করে দেয় যেখানে সে পড়তে চেয়েছিল। পুরো পরিবার আনন্দের সঙ্গে দিন কাটাতে থাকে। রমেশ আজও প্রতিদিন সকালে সুচিত্রা দেবীর বাড়িতে দুধ দিতে যায়, আর প্রতিদিন সে ওই রিকশাটাকে দেখে, যেটি এখনো সেই কাচের কেবিনের ভেতরে সাজানো রয়েছে। আর সুচিত্রা দেবী প্রতিদিন সেই রিকশাটার কাছে যায়, সেটিকে স্পর্শ করে, আর নিজের ভাইয়ের কথা ভাবে, নিজের ভাইয়ের পরিশ্রমের কথা ভাবে, তার ত্যাগের কথা ভাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, কিছু কিছু কাহিনী পড়তে গিয়ে সত্যিই চোখে জল চলে আসে, আর এই কাহিনীটি হলো এমনই একটি কাহিনী। আজকের এই কাহিনী আপনাদের কতটা অনুপ্রাণিত করলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।